আপনারা জনতার দল নামে সাম্প্রতিক সময়ে একটা দলের নাম শুনেছেন, বাংলাদেশের জনতার দল বা জনতার দল। এই দলটির মুখপাত্র হিসেবে বা সামনে আসা হিসেবে আমরা দেখেছি ব্রিগেডিয়ার শামীম কামাল নামে এক লোকের নাম। এরপরে রাওয়ার অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, তারপরে এনজিও কর্মকর্তা, এদের নাম আমরা দেখেছি, তাদের লোগো টোগো সমস্ত কিছু দেখেছি। কিন্তু যেই লোকটি সবার আগে সামনে দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ডেল এইচ খান। আর্মিতে সে মেজর হিসেবে ছিল, এখন তার চাকরিটি নেই। কিন্তু ডেল এইচ খান কেমন নাম? একটা লোকের নাম ছিল দেলোয়ার হোসেন খান। দেলোয়ার হোসেন খান থেকে হয়েছে ডেল এইচ খান, অর্থাৎ নিজের নামের প্রতি তার কোনো কালেই আস্থা ছিল না। এরা আসলে বাংলাদেশী না, এরা আসলে কখনো বাংলাদেশী হতেই চায় না, তাই দেলোয়ার থেকে ডেল হয়েছে। যেমন আমেরিকাতে গেলে শামসুজ্জামান স্যাম হয়ে যায়, ঠিক ব্যাপারটা তেমনই। সো এই ডেল এইচ খানের কথা কেন বলছি? কারণ এরা হচ্ছে বাংলাদেশে, এই লোকটি বিশেষ করে হচ্ছে আইএসআই এর অ্যাসেট। আমি যখন বলছি আইএসআই এর অ্যাসেট, অ্যাসেট শব্দটা বলছি, অ্যাসেট মানে সম্পদ, এটাই আপনি জানেন। কিন্তু আমি গোয়েন্দা, যখন আপনারা গল্প পড়বেন, গোয়েন্দা কাহিনী জানবেন, বা আপনারা সিআইএ, কেজিবি, মোসাদ এদের গল্পগুলো শুনবেন, তখন দেখবেন যে এই গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন লোককে যেই দেশে তারা অপারেশন করবে সেই দেশে এজেন্ট নিয়োগ করে। এই এজেন্টকেই মূলত অ্যাসেট বলা হয়। এই ডেল এইচ খান হচ্ছে আইএসআই এর অ্যাসেট। সো আইএসআই এর লোকটা কে? পাকিস্তানি এমবেসিতে এক ব্যক্তি আছে, তার নাম হচ্ছে আতাহার হামিদ খান। এই লোকটি কাউন্সিলর পদে আছে, কনসুলেট হচ্ছে ভিসা প্রসেসিং ইউনিটের। আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, এটা জেনে রাখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা ইউনিটের যে প্রধানগুলো আছে কিংবা ভিসা ইউনিটগুলো যারা দেখে, সাধারণত এরা গোয়েন্দা সংস্থার লোক। এই আতাহার হামিদ খান এ আসলে কোন সরকারি কর্মকর্তা না, এ হচ্ছে আইএসআই এর মানে সরকারি কর্মকর্তা বটে, অর্থাৎ নরমাল কোন ডিপ্লোম্যাট না। একে আসলে গোয়েন্দা বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে। এ সদ্যভাবে আছে, অর্থাৎ কনসুলেটের রূপ ধারণ করেছে। এই লোকটির দায়িত্ব পড়েছে 5ই আগস্টের পরে বাংলাদেশে বেশ কিছু পকেট, ছোট 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 পলিটিক্যাল পার্টি বানানো, যেটির কাজ সে করছে। এটার আবার ফান্ডিং এই ভিক্ষুক রাষ্ট্র পাকিস্তান যে দিতে পারছে তা না। এখান থেকে টার্কি থেকে টাকা আসছে, দুবাই থেকে টাকা আসছে, কাতার থেকে টাকা আসছে, চায়না থেকে টাকা আসছে, বিভিন্নভাবে টাকা আসছে, আর আমেরিকান মদত তো আছেই। এখন আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি যে এই আতাহার হামিদ খান তাহলে ডেল এইচ কে কিভাবে কাজে লাগাচ্ছে? আতাহার করেছে কি, আপনারা যাকে স্ক্রিনে যার ছবিটা দেখতে পেয়েছেন এতক্ষণ, যে এ করেছে কি, এই দেলোয়ারকে দিয়ে, এই অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত হোয়াটএভার এর আসলে এতই অপাঙ্ক্তেয়, বরাবরই সে ভয়ঙ্কর ভাবে এই সন্ত্রাসবাদে বা অর্থাৎ পাকিস্তানি যে অংশটাকে আর্মিতে থাকা অবস্থাতেই নানানভাবে মদত দিত। এর প্রতি আর্মির বরাবরই নজর ছিল। চাকরি এখন নেই, বুঝতেই পারছেন, মেজর অবস্থাতে চাকরি নেই, তাহলে কি অবস্থা হয়েছে, পড়ালেখা করতে পারেনি। ওই আর্মির ভেতরেও কিন্তু অশিক্ষিত শিক্ষিত এসব ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এই দেলোয়ার দল বানিয়েছে, দেলোয়ারকে দিয়ে শুধু দল বানিয়ে ক্ষান্ত হয়নি, তাকে দিয়ে যেটা করছে পাকিস্তানি এমবেসি, তাকে দিয়ে টকশো করাচ্ছে, তাকে দিয়ে নানা ধরনের মুভমেন্ট করাচ্ছে, ভারত বিরোধী বক্তব্য বলছে। আপনি দেখবেন দেলোয়ারের ফেসবুকে যদি আপনি যান, তার টকশো গুলো মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন ভারত পানি দিচ্ছে না, ভারত আমাদের শত্রু, ভারতকে বধ করতে হবে, ভারত আমার এই স্ট্র্যাটেজি করতে হবে। তারেক আপনার মালয়েশিয়াতে গেছে, দিল্লি নাকি নাখোশ, এটা নিয়ে এসে ভিডিও বানাচ্ছে। অর্থাৎ যে কোনো কিছু, তার জীবনের প্রত্যেকটা জিনিস সে যা করেছে বা করছে সেটি হচ্ছে ভারত বিরোধী। এটাই হচ্ছে আইএসআই তাকে যেই টাকা পয়সাগুলো দেয়। যেমন টাকার পরিমাণটা বেশ মজার, আমি যেই টিপসটা পেয়েছি, যেমন সাম্প্রতিক সময়ে সে ধরেন একটা মুভমেন্টের জন্য 1 লাখ টাকা পেলো, 1.5 লাখ টাকা পেলো, 2 লাখ টাকা পেলো, একটা কথা বলার জন্য, একটা টকশোর জন্য ধরেন 5,000 টাকা পেলো। ব্যাপারগুলো এমন, কিন্তু এগুলো বেশ মজার ইনফরমেশন। একটা গ্যাং আছে, 4 জনের পাকিস্তানি এমবিসির একটা গ্যাং আছে, নামগুলো একটু বলে নেই। আরেকটা চরিত্র আছে যার নাম হচ্ছে জেইন আজিজ। এ হচ্ছে পাকিস্তান এমবিসিতে ইনভেস্টমেন্ট
এবং আপনার বিজনেস যে অংশটা আছে, ট্রেড, ইনভেস্টমেন্ট, বিজনেস, এই অংশটা সে দেখে। এটিও একটি আইএসআই এজেন্ট, আইএসআই এর সাথে কাজ করছে। আরেকটা চরিত্র আছে, এর নাম হচ্ছে অনিল আসগার। এই অনিল আসগার সে কিন্তু কালচারাল সাইডটা দেখে পাকিস্তান এমবিসির হয়ে। তাদের আলাদা আলাদা রোলস আছে যেগুলো আমি সামনে আসছি। এদের তিনটারই আবার বাপ হচ্ছে জিয়াউল হক নামে আরেকজন, যে আগে দুবাইতে ছিল, এখন ফার্স্ট সেক্রেটারি হিসেবে এই পাকিস্তান এমবিসিতে এসেছে। যখন আমি আতার হামিদ খানের কথা শেষ করলাম, অর্থাৎ এই ডেলেজ খান বা দেলোয়ারকে দিয়ে সে জনতার দল বানালো, সে আরেকটি দল বানিয়েছে খোমেনি এহসানকে দিয়ে, আপনার বিপ্লবী পরিষদ নামে, জাতীয় বিপ্লবী পরিষদ নামে, আপনারা হয়তোবা দেখেছেন। আবার হাসিনুর রহমান, ওই যে জানেন বাংলাদেশের আরেক চাকরিচ্যুত, দেখতে একেবারে মানে 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 দৈত্য দানবের মতো বিরাট বিরাট মৌচালা একটা লোক, চুল বড়, কি বলে না বলার মাথার কোনো ঠিক নাই। কখনো বলে তাকে নাকি পিএনজি করা হয়েছে, কখনো বলে পিএমজি করা হয়েছে, মানে তার কোনো কিছুরই ঠিক নাই। অথচ এই লোকটি ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে এবং পয়েন্ট ব্ল্যাঙ্কে পার্বত্য চট্টগ্রামে গুলি করার দায়ে অভিযুক্ত হয়ে তার বিচার হয়েছিল। বিচার হয়ে সে আর্মির প্রকোষ্ঠে ছিল, জেলে ছিল, এটাকে সে গুম বলে চালিয়ে দিয়েছে। যাই হোক, মূল কথা এটা না। মূল কথা হচ্ছে যে এই হাসিনুর রহমান এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, যাকে আপনারা হয়তো দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস কথাকে কিভাবে ডিস্টর্ট করছে, বঙ্গবন্ধুকে কিভাবে অপাঙ্ক্তেয় তুচ্ছ করবার মিশনে নেমেছে, এই দুটোকে দিয়ে এই আতার হামিদ আরেকটি পার্টি বানিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ আজাদ পার্টি। তাহলে এখানে দল তিনটি আপনি পেলেন। দেলোয়ার হোসেন খানকে দিয়ে করেছে জনতার পার্টি, খোমেনি এহসানকে দিয়ে করেছে বিপ্লবী দল, বিপ্লবী পরিষদ, আর নতুন করে করেছে সেটা হচ্ছে এস এম শাহরিয়ার কবির এবং হাসিনুর রহমান, এদেরকে দিয়ে করেছে বাংলাদেশ আজাদি পার্টি। এই তিনটাকে দিয়ে আবার কিছু কালচারালি, অর্থাৎ সংস্কৃতিগতভাবে কালচারালি এমন কিছু কাজ করাতে চাচ্ছে বা বক্তব্য দেওয়াতে চাচ্ছে যেখানে ইতিহাসকে নানানভাবে ডিস্টর্ট করা হয়। এইটার দায়িত্ব আবার পেয়েছে অনিল আসগার। এই অনিল আসগার শুধু এই কালচারাল সাইডটা দেখছে তা না, মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে তিনটা নাম বলছি। ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ, ওয়ার্ল্ড মোজাহির রাইটস এবং প্যান ইসলামিক মুভমেন্ট নামে তিনটি অর্গানাইজেশন করেছে বাংলাদেশে। এই তিনটি অর্গানাইজেশন করেছে বিহারীদেরকে দিয়ে, মিরপুরের বিহারি, সৈয়দপুরের বিহারি, এদের একটা সম্মেলন করে জেনেভা ক্যাম্পে সারা বাংলাদেশে যে বিহারি গোষ্ঠী আছে এদেরকে দিয়ে নানানভাবে এই তিনটি অর্গানাইজেশন বানিয়েছে এই অনিল আসগার। এবং এটারও কিন্তু একটা বড়সড় দেখাশোনা করে আতার হামিদ খান। এখানে জেইন আজিজ বলে আইএসআর যে আরেকটি এজেন্টের কথা বললাম, তার কাজ কি? সে ট্রেড, ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো দেখলো, টাকা পয়সার হ্যান্ডলিংটা সে করে, অর্থাৎ তার মাধ্যমে সেটা যায়। এই যে আমি আপনাদেরকে ইনফরমেশন গুলো দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? এই যে ডেলেজ খানকে যখন আপনি সামনে আরো কথা বলতে দেখবেন, শাহরিয়ার কবিরকে কথা বলতে দেখবেন, হাসিনকে কথা বলতে দেখবেন, আপনি যখন খোমেনি এহসানদেরকে লাফালাফি করতে দেখবেন, আপনি বুঝবেন যে এদেরকে কারা কাজ করাচ্ছে। এটা একটা চক্র। 5ই আগস্টের পরে পাকিস্তান যেই আমেরিকা, তারপর কাতার, তারপরে হচ্ছে দুবাই, এইসব বিভিন্ন জায়গা থেকে টাকা আসার পরে তাদের উপর যে দায়িত্বটা বর্তেছে, তারা মনে করে যে বাংলাদেশে ভারতীয় একটা আধিপত্য আছে। তারা মনে করে, এই যারাকে বলে হচ্ছে বাতাসে তলোয়ার চালানো, তারা মনে করছে যে এইটার একটা পাল্টা ন্যারেটিভ তারা তৈরি করবে কিছু মানুষকে দিয়ে। তখন তারা এই পলিটিক্যাল পার্টি, এরা জানে যে এরা জিন্দিগিতে কোনোদিন নির্বাচনে জিতবেও না, কোনো জায়গায় এমপিও হবে না, কিছুই হবে না, কিন্তু তাদেরকে একটা প্রেসার গ্রুপ, অর্থাৎ তাদেরকে মিডিয়ার সামনে এনে দল বানিয়ে নানান ধরনের চটকদার মুভমেন্ট করিয়ে, যেমন ধরেন কয়দিন আগে নওয়াব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে আপনারা দেখেছেন এই জনতার পার্টি, জনতার দল, তারপর হচ্ছে যে এস এম শাহরিয়ারদের আজাদি পার্টি, এরা সবাই মিলে ঝিলে যেটা করেছে, ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা করেছে। এর আগে আপনি নাম শুনেছেন না, ইনকিলাব মঞ্চ, এই হাদির, এদেরকেও কিন্তু প্রথম টাকা দিতে হচ্ছে চায়না, পরে পাকিস্তানের আন্ডারে ছেড়ে দেয়। এখন তাদেরকে নানানভাবে তারা মার্কিন সাহায্য পায়, তারা নানানভাবে তার্কিশ সাহায্য পায়। সে এক আলাদা আর এক অনন্য ঘটনা।
তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে চটকদার মুভমেন্ট গুলো, অর্থাৎ ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা, ভারতের বিরুদ্ধে বলা, টেলিভিশনের টক শো, আপনারা শুনলে অবাক হবেন যে টেলিভিশনগুলোর সাথে তাদের এক ধরনের চুক্তি আছে যে এইসব লোকগুলোকে সামনে আনতে হবে, এইসব লোকগুলোকে দিয়ে কথা বলাতে হবে। পাকিস্তান এমবেসি একটা বড় রোল প্লে করছে। এখন আপনি বলতে পারেন যে পাকিস্তান কথা বললো আর টিভি স্টেশনগুলো শুনলো, কিন্তু তাদের আসল বাবা সেগুলো হচ্ছে মার্কিন এমবেসি। ফলে ওই জায়গা থেকে প্রেশারটা আসে, এইটার ম্যানেজমেন্টের দায়িত্বটা করছে হচ্ছে পাকিস্তান। এখন আমি আরেকটা নামের দিকে আপনাকে নজর দিতে বলবো, সেটা হচ্ছে খোমেনি এহসান। খোমেনি এহসান নামটা শুনলে আপনার কাছে মনে হবে যে খোমেনি এই টাইপের নাম তো বাংলাদেশে শুনি না রে ভাই। বাংলাদেশের নাম হচ্ছে সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, আরিফুর রহমান, আলিফুল হক, মানে মানে এই নামগুলো আমরা সাধারণত দেখি, হোসেন থাকে নামের শেষে, রহমান থাকে, কিন্তু এই সংসদে হানজালা, খোমেনি, এই অদ্ভুত অদ্ভুত নাম কোত্থেকে এলো? এরা বাংলাদেশে বরাবরই ছিল, আমরা এদেরকে দেখতে পাইনি। এই খোমেনি এহসান আগে শিবির করতো, একে দিয়ে এখন বিপ্লবী পরিষদ বানিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, এই যে আসছে 14ই অগাস্ট, এই 14ই অগাস্টে তাদের একটা বড় ধরনের মুভমেন্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস তারা পালন করবে। কাদের ব্যানারে করছে? নওয়াব সলিমুল্লাহ একাডেমি। এই নওয়াব সলিমুল্লাহ একাডেমি কার? এই যে কালচারাল সাইটটা যে ছেলেটা দেখে পাকিস্তান এমবেসির, আনিল আসগর, ওর মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যে টক শো, টিভিতে কে যাবে, কাকে দিয়ে কোন প্রোগ্রাম করাবে, এই জায়গাটা আবার দেখাশোনা করা হচ্ছে পাকিস্তানি এমবেসির আইএসআই এজেন্ট অনিল আসগর। এই অনিল আসগর করেছে কি, আপনার সে যে জিনিসটাকে টার্গেট করেছে যে এরকম জাতীয় দিবস করবে, তারপরে জিন্নার মৃত্যুদিন, জন্মদিন, পাকিস্তানি দিবস, তারপরে পাকিস্তানি গান, পাকিস্তানি সিরিয়াল, পাকিস্তানি নাটক, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি খাদ্য, বাংলাদেশে যাতে এই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি হয়। বিজনেস সাইডটা দেখবে হচ্ছে জেইন আজিজ, আর অনিল আসগর দেখবে কালচারাল সাইডটা, আর পলিটিক্যাল সাইডটা দেখবে হচ্ছে আতাহার হামিদ খান, এবং তাদের বাবা হিসেবে থাকবে হচ্ছে জিয়ালক, যে পুরো ব্যাপারটাকে মনিটর করবে। আমরা পুরো জায়গাটাতে যেটা দেখতে পেলাম, তারা এক ধরনের বয়ান বা ন্যারেটিভ তৈরির কাজ করছে। এই কাজগুলো কেন করছে? তারা মনে করে দেখেছে যে ভারতকে প্রচন্ড চাপের উপরে রাখতে হবে, আওয়ামী লীগকে প্রচন্ড চাপের উপরে রাখতে হবে। যখন আপনি দেখেন যে ওই যে আবাবিল পাখির মতো উড়ে আসবে, যে টাকলা একটা লোক আছে না, ব্যারিস্টার ফুয়াদ, ও কেন এগুলোর ভিতরে আসছে না? কারণ ও তো এবি পার্টি করে, পাকিস্তানের আরেকটা দল। ফলে সে আসছে, সে তাকে আবার দেখাশোনা করছে অনিল আসগরি, বাট ওই টক শোর জায়গাগুলোতে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, এই টিভি চ্যানেলগুলোতে স্লট ঠিক করা থাকে যে তোমরা সপ্তাহে এতগুলো টক শো হবে, এতগুলো টক শোতে এদেরকে আনতেই হবে, যদি না হয় এই টিভি চ্যানেলগুলোকেই তারা বন্ধ করে দেবে। এবং টিভি চ্যানেলগুলো মোটামুটি অসহায় আকার ধারণ করেছে বা অসহায় হয়ে বসে আছে। এদের কাজটা কি? এরা কিভাবে অপারেট করে? অপারেটিং সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি জানবেন যে রাওয়াতে, অর্থাৎ রিটায়ার্ড যে আর্মি অফিসারদের যেই গ্রুপটা আছে রাওয়া, এটা তো এখন একদম কমপ্লিটলি জামাত অধ্যুষিত। এইখানকার অফিসারদেরকে দিয়ে তারা বেসিক্যালি তারা টার্গেট করেছে এই আর্মি অফিসারদেরকে দিয়ে। এদের মাধ্যমে যেমন একদিকে জঙ্গি ট্রেনিং হয়, একদিকে ন্যারেটিভ, যেটা আমি আগেই বলেছি, বয়ান তৈরির কাজ হয়, একদিকে ধরেন কালচারাল সাইড তারা ইকুইপ করবে। অর্থাৎ তাদের একটা টার্গেট হচ্ছে আগামী ধরেন 4 থেকে 5 বছরের মাথাতে তারা পাকিস্তানি ভালো ছিল এই ধরনের ন্যারেটিভ তৈরি করা। আপনি নিশ্চয়ই হাদি একটা কথা বলেছে, আপনি নিশ্চয়ই সেই কথাটা, বক্তব্যটা শুনেছেন যে মুক্তিযুদ্ধ যে হয়েছে এটা খামাখাই হয়েছে, মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্তে হয়েছে, এটার কোনো দরকার ছিল না। এই ভয়ঙ্কর রকমের ঔদ্ধত্যপূর্ণ কথা গত 55 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে আপনি কোনোদিন এটা কাউকে বলার সাহস পেয়েছেন? মুক্তিযুদ্ধের সময় রাজাকাররাও তো বলার সাহস পায়নি, অথচ তারা এগুলো বলছে। এই জিনিসগুলো তারা অল্প 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 করে আপনার সামনে আসবে। কেন আমি আপনাদেরকে এসব ধরিয়ে দিচ্ছি? আপনারা প্রায় এগুলো বলতে শুনবেন, অবাক হন। আমি অনেকেই বলতে শুনি এত বড় সাহস, এটা করেছে সেটা করেছে, কিন্তু ভেতরের কাহিনী হচ্ছে এগুলা। অর্থাৎ আপনারা জিনিসটাকে যেভাবে সহজভাবে মনে করেন, যেটা বলার জন্য বলছে, এইটা না, এটা পুরো একটা টিম ওয়ার্ক। পাকিস্তানি এমবেসি তার আইএসআই এজেন্ট যাদের নাম বললাম, আবারও বলি, আতাহার হামিদ খান, জেইন আজিজ, আনিল আসগর, জিয়াউল হক, এবং আরো আছে এদের এদের অনেক পুরো লম্বা ফিরিস্তি।
বাট এই 4 জন মোটামুটি এখন পুরো ঢাকা শহরকে আপনার অপারেট করছে। এদের আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ছোট ছোট কিওস্ক বা আমরা যেটাকে বাংলাতে মুদি দোকানের মতো বলি, তারা সেটা করছে। আপনি এর আগে একটা ভিডিও আমি করেছি জুন মাসের 2 তারিখে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে পাকিস্তানি যেই ডিপ্লোম্যাট গুলো বাংলাদেশে আছে তারা কিন্তু তাদের ডেজিগনেটেড গাড়ি ব্যবহার করছে না, নাম্বার প্লেট ব্যবহার করছে না। বাংলাদেশিদের মতো তারা যেটা করছে মোটরসাইকেল ব্যবহার করছে, যেটা একদম নিষিদ্ধ। তারা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গাতে থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে তারা ছোট 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 দোকান, পানের দোকান, এটা যেহেতু ফকির তাই এদের চিন্তা ভাবনা ফকিরের মতো, পানের দোকান, মুদি দোকান, এগুলো দিয়ে তার মনিটরের কাজ করে। তারপরে ঢাকা শহরের বিভিন্ন যে ফ্ল্যাট বাড়িগুলো যেগুলো আছে, বিল্ডিং গুলো আছে, এগুলোতে সিকিউরিটির দায়িত্ব নেওয়ার জন্য বেশ কিছু পাকিস্তানি লোকজনও এসেছে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে। আনসার বাহিনীতে বেশ কিছু পুশ করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, যেমন ধরেন 15 থেকে 16টার মতো নতুন ঘাঁটি হয়েছে আইএসআই এর। তারা এখন আপনার এই মিয়ানমারের ঠিক পাশেই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আপনার যেটা কক্সবাজারে, টেকনাফে তারা ট্রেনিং দিচ্ছে। এগুলোর রেজাল্ট আপনি দেখতে পাবেন আরো কিছুদিন পর। আপনার রংপুরে তারা বা কুকিচিং বা ভারতের বিরুদ্ধে যে অংশগুলো আছে এদেরকে তারা ট্রেন করা, রাখা, প্রায় 15 থেকে 16টি বা 18টির মতো নতুন তাদের ঘাঁটি তৈরি হয়েছে। ঢাকা শহরে যেটা আমি বলেছি, ছোট ছোট মুদির দোকান, ফ্ল্যাট বাড়িতে বা বিভিন্ন জায়গাতে বাসা ভাড়া নিয়ে নর্মাল মানুষের মতো থাকা, মনিটর করা, রিপোর্ট করা, এই কাজগুলো করছে। ফলে এই যে আপনি জনতার দল দেখছেন, এই যে আপনি SM শাহরিয়ার কিংবা হাসিনুরের এই যে আজাদ পার্টির হঠাৎ করে দেখেছেন দলবল নিয়ে তারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, খোমেনি এহসান, আপনি কি ডটগুলো মিলাতে পারছেন? 3 জনেরই একই কাজ, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। কেউ টকশোতে এই কথা বলছে, কেউ এই কথা বলছে, কিন্তু রসুনের গোড়াগুলো সব একসাথে। আওয়ামী লীগ বিরোধী কথা বলতে হবে, কালচারাল একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করতে হবে, ভারত বাংলাদেশকে ক্ষতি করে ফেলছে, মেরে ফেলছে, এই কথাগুলো বলতে হবে ক্রমাগতভাবে। অথচ 5ই আগস্টের পরে প্রায় 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত এরা পারেনি এটা বলতে যে ভারতের সাথে কোন ট্রেড ডিলটা দেশ বিক্রির চুক্তি ছিল, ভারতের সাথে কোন ট্রেড ডিলটা এত খারাপ ছিল যেটার জন্য বলা যায় যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। খেয়াল করে কি দেখেছেন যে আমেরিকা বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে তারা প্রোগ্রাম করেছে তাদের ফ্রিডম ডে, স্বাধীনতা দিবস, সেটা নিয়ে একটি কথাও নেই। আমেরিকান এমবেসি বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর প্রভাব তৈরি করেছে। তারা নির্ধারণ করে, তারা বলে দেয় কে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে পাবে। এই যে খলিলুর রহমান, পুরোপুরি আমেরিকা তাকে এনেছে। এই যে তার সরকার কিভাবে গঠন করবে, ইলেকশন কিভাবে হবে, কমপ্লিটলি এটা আমেরিকা এই প্রভাব বিস্তার করেছে। সেগুলোকে নিয়ে আপনি কখনো দেখেছেন এই ডেলিজ খান, শাহরিয়ার, খোমেনি এহসান, হাসিনুর কথা বলতে? বলবে না, কারণ ওদের টাকার সংস্থানটা এইখান থেকে হয়। ফলে ভবিষ্যতে আপনারা যখন এইসব ভিডিওগুলো দেখবেন, এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, যখন আপনারা দেখবেন যে একটা সুনির্দিষ্ট ওয়েতে তারা কথা বলছে, একটা পার্টিকুলার সেক্টরে তারা কথা বলছে, আমি নিশ্চিত যে আগে যেইভাবে দেখতেন, এই ভিডিওটা দেখার পরে আপনার দেখার চোখ বা ভাবনা পাল্টাতে পারে। সাধারণ দর্শকদের জন্য আমার কাছে মনে হয় যে এই ফিডগুলো, এই তথ্যগুলো দেওয়াটা জরুরি ছিল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিহারি ফাহাম বলা শুরু করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা স্ক্যাম ছিল, মুক্তিযুদ্ধকে তুচ্ছ করে আবার পাকিস্তানি বেটার ছিল, এটাকে একটা ফেডারেশন বানানো, এগুলো হচ্ছে লক্ষ্য। আজকে যদি আমার কথাটাকে আপনার মনে হয় যে অতিরঞ্জন, আপনার যদি মনে হয় যে না এটা নাও হতে পারে, গত 2 বছর নিজের চোখেই তো দেখলেন মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে কি হয়েছে। আমি তথ্য নিয়ে কথা বলি, তথ্য পেয়ে কথা বলি, এবং সব সময় আমার দর্শকদের প্রতি আমার এই সততা থাকে যাতে কোনোভাবে যে কোনো দর্শক তাদেরকে আমি যাতে ডিরেইলড না করি। আশা করি দর্শকরা বুঝবেন, সতর্ক থাকবেন। মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ব্যাপক প্রশংসা করেছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেছেন টাঙ্গাইলের কটিয়াদীর উপজেলার একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, সেটা হলো শিক্ষকদের অনুষ্ঠান, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষকদের একটা সমাবেশে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন
মাদ্রাসায় যে শিক্ষা দেয়া হয়, মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাদ্রাসা শিক্ষার প্রসারের জন্য তিনি আরো চেষ্টা করবেন এবং মাদ্রাসা শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ আমাদের মাননীয় মন্ত্রী। তিনিও কিন্তু মাদ্রাসায় পড়েননি, তিনি অন্য পড়াশোনা করেছেন, অ্যাডভোকেট হয়েছেন, ইংরেজি শিক্ষায় বাংলা শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনি মাদ্রাসায় পড়েনি। এবং আমার বিশ্বাস ওনার ছেলে মেয়েরা ওকে মাদ্রাসায় পড়ে না, এবং ওনার নাতি নাতনিও কেউ মাদ্রাসায় পড়বে না কখনো। কিন্তু তিনি মাদ্রাসা শিক্ষার প্রশংসা করেছেন এবং তাদের মন্ত্রণালয়ের আরো মন্ত্রী যারা আছেন তাদের কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, কেউ মাদ্রাসা পড়ে না। কিন্তু তিনি বলছেন মাদ্রাসা শিক্ষার চেয়ে, স্কুলের শিক্ষার চেয়ে মাদ্রাসা শিক্ষা অনেক ভালো। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অধিকাংশই মাদ্রাসার ছাত্রছাত্রী। এটা তো আমরাও বলি, দেশ ধ্বংসের জন্য, সে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য এটা দায়ী। এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই দেশে আধুনিক শিক্ষা চায় না। এরা যে শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষার প্রশংসা করেছেন আমাদের মন্ত্রী, অথচ তিনি এবং তার 14 গোষ্ঠীতে মাদ্রাসার কোনো ছাত্রছাত্রী নেই। তো এত ভালো যদি হয়, আপনি আপনার ছেলে মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজনকে কেন মাদ্রাসায় পড়ান না? সলিমুল্লাহ খানের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ মাদ্রাসায় নেই, কেউ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত নয়, কেউ মাদ্রাসায় পড়ে না, কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ। আহমেদ আজম বলছেন এখন বিশেষ বিশ্ববিদ্যালয়গুলো, তার মানে বিশ্ববিদ্যালয়গুলো যে মাদ্রাসা হয়ে গেছে, কথা সত্য, কথা সত্য। আমরা এবং দেশের সাধারণ মানুষ তো বলে আসছি দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর নেই। বিশ্ববিদ্যালয়গুলো যেই জন্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা মাদ্রাসা শিক্ষার জন্য নয়, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য নয়, সেটা বিশ্ববিদ্যালয় ওই লাইনে যারা পড়াশোনা করবে সেটা তাদের জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা এসে তাদের আচার আচরণ লেবাস সবকিছু মাদ্রাসামুখী হয়ে গেছে, কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মন্ত্রী কি বলেছে দৈনিক ইত্তেফাক থেকে আমি একটু পড়ে শুনাই। মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে মন্তব্য করেছেন আহমেদ আজম খান। তিনি বলছেন, আপনারা শুনে অবাক হবেন যে, অথবা হবেন না, আপনারা জানেন যে মাদ্রাসাগুলো আপনারা তো সরকারি স্কুলে, যারা সরকারি স্কুলের শিক্ষক তাদের একটা অনুষ্ঠানে বলছেন, আপনারা তো সরকারি স্কুলে চাকরি করেন, স্কুলে যান বা না যান, পড়াশোনা করান বা না করান, মাস শেষে আপনারা একটা নির্দিষ্ট বেতন পান, অবসরের পেনশন পান। কিন্তু মাদ্রাসার শিক্ষায় বড় কোনো সরকারি অনুদান নেই, বেতন নেই, নাই, কোনো গ্র্যাচুইটি নেই। আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। এটা মন্ত্রী নিজেই বলছেন, অথচ তার বংশের কেউ মাদ্রাসায় নেই, তিনি কোনোদিন মাদ্রাসায় পড়েননি। তিনি মাদ্রাসা শিক্ষার এত প্রশংসা করেছেন শিক্ষকদের সামনে। তো মাদ্রাসা করেন, আরো মাদ্রাসা করেন, বাংলাদেশকে জঙ্গি উৎপাদনের কারখানা তৈরি করেন। এবং মাদ্রাসা শিক্ষায় পড়ে আপনি জানেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু এরা অবিশ্বাস করে, বিশ্বাস করে না। এরা সৌদি আরবের ভাষায় আরবি শিক্ষায় শিক্ষিত হতে চায়। আমাদের ভাষা তো আরবি না, বাংলাদেশের ভাষাকে তারা গ্রহণ করতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধিকারকে তারা স্বীকারই করে না। তারা মাদ্রাসার ছাত্র। আহমেদ আজম খান সেটা প্রশংসা করে গেছেন। দৈনিক ইত্তেফাক দেখলে আপনারা হয়তো যারা পড়বেন তারা অবাক হবেন। দেশের কোন শিক্ষা ব্যবস্থার তিনি এত প্রশংসা করেননি যেটা করেছেন মাদ্রাসার শিক্ষা নিয়ে। মন্ত্রীর যে তিনি বলছেন স্কুলের শিক্ষা লজ্জাজনক, আমি একটু পড়ে শুনাই আপনাদেরকে। যদি বলতে চাই যে প্রাইমারিতে শিক্ষার্থীরা শিখছে, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীরা যা শিখছে তাও উপরে উঠে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা, তারা কয়জন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পেরেছে, এটা লজ্জাজনক। তিনি বলছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরাই বেশি ঢুকেছে। আমি কেন বলছি যে আপনাদের অস্তিত্বে টান পড়েছে, কারণ একটা সময় ছিল ইংলিশ স্কুল বা পাকিস্তানের আমলে, পাকিস্তান আমলেও আমাদের দেশে ইংলিশ স্কুল ছিল, পাবলিক স্কুল আছে, কিন্তু সেই স্কুলগুলো থেকে কয়জন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? তিনি বলতে চাচ্ছেন
মাদ্রাসার ছাত্রছাত্রীরাই বেশি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। এটা দুঃখজনক, একজন মন্ত্রীর মুখ থেকে আমাদেরকে এগুলো শুনতে হলো। কিন্তু মাদ্রাসায় যে বলৎকার হয়, মাদ্রাসায় যে শত শত শিক্ষক যারা আছেন তারা যে সবাই বলৎকার করেন, এই কথাটি তিনি বলেছেন। তিনি জানেন, পত্রপত্রিকা দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না, মাদ্রাসার মসজিদের ইমাম মুয়াজ্জিন তারাও বলৎকারে লিপ্ত। একটা মাদ্রাসার 50 জন নারীকে একজন প্রিন্সিপাল ধর্ষণ করেছে। একটা মাদ্রাসার বাচ্চাদেরকে প্রতিনিয়ত ধর্ষণ করে, বলৎকার করে। সেই মাদ্রাসার প্রশংসায় আমাদের মন্ত্রী একজন ক্ষমতায় থেকে তিনি বলছেন মাদ্রাসায় শিক্ষা দেশের সেরা শিক্ষা, স্কুল কলেজের তুলনায় মাদ্রাসায় এখন অনেক ভালো শিক্ষা হয়, ভালো পড়াশোনা হয়। কিন্তু সেটা কি পড়া হয় সেটা কি জানে কেউ? মাদ্রাসা শিক্ষায় কি শিক্ষা দেয়া হয় সেটা কি জানে মন্ত্রী মহোদয়? কি জানেন? জানেন না, সেটা তাকে জানতে হবে। জি প্রিয় দর্শক, দুঃখের সাথে কথাগুলো শেয়ার করলাম, অনেকের ভালো লাগবে না জানি, তবুও শুনবেন, হয়তো অনেকেই শুনবেন, শুনে থাকবেন। মন্ত্রী বলছেন মাদ্রাসা শিক্ষকদের সততা ও নিষ্ঠার প্রশংসা করে মন্ত্রী বলেন মাদ্রাসার প্রত্যেক শিক্ষক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলৎকারও করে। এবং তারা মনে করে শিক্ষা দেয়া তাদের দায়িত্ব বা কর্তব্য। দেয় কি ধরনের পিটানো হয়, মিনিমাম কোনো ভব্যতা সভ্যতা মাদ্রাসায় শিক্ষায় মাদ্রাসার হুজুরদের মধ্যে নেই। ছাত্রছাত্রীরা কি শিখবে?